গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আমাদের যে রেস্ট পার্টটুকু আছে সেটি শেষ করা যায় কিনা সেই প্রচেষ্টা করব। সবাই দেখতে পাচ্ছ বোধহয় আজকের লেকচার আমাদের ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক্স লেকচার 4 সেদিন আমরা পড়েছিলাম, সেটারই কিছু অংশ বাদ আছে, সেটি আমরা দেখব। চলো শুরু করা যাক। প্রথম থেকে আমরা সেদিন পড়েছিলাম ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক বলতে কি বোঝাচ্ছে সেই প্রসঙ্গে। যে ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে ফেব্রিকটা একেবারে প্রুফ হবে না, অর্থাৎ সেখান দিয়ে ময়েশ্চার, ভাপার এবং এয়ার পাস করতে পারবে এরকম, কিন্তু রেইন ওয়াটার যেটা বা ওয়াটার ড্রপ যেটা সেটি পাস করতে পারবে না, সেটিকে আমরা বোঝাচ্ছি। চলো, এরপরে ছিল নেসেসিটি অফ ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে থেকে দরকার আছে, সেটা আমরা দেখেছি। অ্যাপ্লিকেশন দেখেছি আমরা, হেভি ডিউটি, ফ্যাশনেবল, ফাউল ওয়েদার, ডোমেস্টিক ট্রান্সপোর্ট ইত্যাদি। প্রিন্সিপাল অফ ময়েশ্চার ভাপার ট্রান্সফরমেশনে আমরা দেখেছি সেখানে তিনটি মাধ্যমে ময়েশ্চার ভাপারটা ট্রান্সফার হয় সাধারণত। একটা হচ্ছে ডিফিউশন অফ ওয়াটার ভাপর থ্রু এয়ার স্পেস বিটুইন দ্য ফাইবার, অর্থাৎ আমরা যে ফেব্রিকটা তৈরি করছি সেই ফেব্রিকের যে ইয়েগুলো রয়েছে, স্পেস গুলো রয়েছে, প্রত্যেকটা ফাইবারের সাথে একটা ফাইবারে লেগে থাকা ফলে যে স্পেস গুলো রয়েছে সেই স্পেস গুলোর ভিতর দিয়ে। আরেকটা হচ্ছে অ্যাবজর্পশন, ট্রান্সমিশন এন্ড ডিসরপশন, সেটি হচ্ছে ফাইবার নিজেই অ্যাবজর্ব করে তারপর ছেড়ে দেয়, একটা মিডিয়া হিসেবে কাজ করে। থার্ড যেটা হচ্ছে ট্রান্সমিশন অফ ওয়াটার ভাপর বাই ফোর্সড কনভেকশন, যে আরো যদি কিছু মানে ফোর্স, কিছু কনভেকশন বলতে কিছু গ্যাপ বোঝাচ্ছে ফাইবার ফেব্রিকের ভিতরে, যে গ্যাপ গুলি থাকছে আমরা ওভেন ফেব্রিক যেটাই করি না কেন সেই গ্যাপের ভিতর দিয়ে পাস হচ্ছে। সো ময়েশ্চার ভাপারটা তাহলে সূক্ষ্ম বা সূক্ষ্মতে সূক্ষ্ম সূত্র হলেই হয়। আমরা আরেকটি জিনিস পড়েছিলাম কৌশিক নলের কথা, যে কৌশিক ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমেও কিন্তু বের হচ্ছে, যে ছোট্ট ক্ষুদ্রাতে ক্ষুদ্র ছিদ্র থাকলেও সেটা কৌশিক নল হিসেবে কাজ করে এবং যার মাধ্যমে ওয়াটার ভাপারটা পাস হতে পারে। তো এখানে আমরা টাইপস অফ ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক দেখেছিলাম। সেখানে আমরা দেখেছি যে ক্লোজলি ওভেন ফেব্রিক, মেমব্রেনস এবং কোটিং। ক্লোজলি ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমরা পড়েছিলাম ক্লোজলি ওভেন ফেব্রিক বলতে বোঝাচ্ছে ফেব্রিকটাকে নর্মাল যে ইয়ে রয়েছে তার চেয়ে অনেক বেশি ক্লোজ করে আমরা উইভ করব, অর্থাৎ অনেক বেশি পার সেন্টিমিটারে বা পার মিটারে কোর্স পার ওয়েলস বা ইপিআই বা পিপিএ, অর্থাৎ প্রচুর পরিমাণে ওয়ার্প অফ ওয়েভ ইউজ করব। সেরকম একটি ফেব্রিক হচ্ছে ভেন্টিল ফেব্রিক। আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিটা, প্রথমটা হচ্ছে ড্রাই অবস্থায়, সেকেন্ডটা হচ্ছে ভেজা অবস্থায়। তো নর্মালি এর যে ফাঁকা জায়গাগুলো ফাইবার এত ক্লোজলি করার পরেও ফাঁকা জায়গা যেগুলি ছিল সেগুলি হচ্ছে 10 মাইক্রোমিটারের মতো শুকনো অবস্থায়, যার ভিতর দিয়ে ওয়াটার ভাপার পাস করতে মানে পানি সহ পানির ড্রপ পাস করতে পারবে। কিন্তু যখন এই ফাইবার গুলো ওয়াটার অ্যাবজর্ব করলে স্বভাবতই তারা কি ফুলে ফেপে উঠবে, সোয়েল করবে। সোয়েল করলে কি হবে, জায়গাগুলো বন্ধ হয়ে যাবে। তখন ডায়ামিটারটা সাধারণত 3 থেকে 4 মাইক্রোমিটার হয়, যার ভিতর দিয়ে তখন আমাদের ওয়াটার ভাপার ছাড়া বা ওয়াটার মলিকুলের তখন পাস করা সম্ভব হয় না, শুধুমাত্র ওয়াটার ভাপারই তখন পাস করতে পারে। সেরকমই একটি ফেব্রিক হচ্ছে ভেন্টিল ফেব্রিক, যেটা সিলি ইনস্টিটিউট ইউকে ডেভেলপ করে থাকে। সেকেন্ড, আমরা যদি আরেকটা ফেব্রিকের কথা সেদিন পড়েছিলাম সেটি হচ্ছে মাইক্রোডেনিয়ার সিনথেটিক ফিলামেন্ট অথবা ফাইবারের, এটা তো ছিল ন্যাচারাল ফাইবারের। তো আমরা মাইক্রোডেন সিনথেটিক ফিলামেন্ট, যেগুলো সিনথেটিক ফিলামেন্ট গুলোকেও কিন্তু ক্লোজলি ওভেন করে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি ক্লোজলি ওভেন করে আমরা ফেব্রিক তৈরি করতে পারি এবং সেটা প্রতিরোধী হয়। বিশেষ করে তোমাদেরকে যদি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, সেটি হচ্ছে আমাদের যে কুঁড়ে ঘর রয়েছে, কুঁড়ে ঘরে আমরা দেখবো কি খড় দিয়ে ছাওয়া হয় না? তো খড়ের অনেকগুলো খড় দিয়ে ছাওয়া হয়, খড়ের ভিতরে কি গ্যাপ থাকে না? অবশ্যই গ্যাপ থাকে, কিন্তু খড়গুলো এমন ভাবে প্রতিস্থাপিত হয় যার ভিতর দিয়ে পানিটা যেতে পারে না, অর্থাৎ জায়গাটা এত পরিমাণে ছোট হয় যে পানি ড্রপ যেতে পারে না, বাট এয়ার বা ময়েশ্চার, ভাপার এগুলো কিন্তু যেতে পারছে। খড় তার একটা উল্লেখযোগ্য উদাহরণ। তো আমাদের যে মাইক্রোডেনিয়ার ফেব্রিক বা সিনথেটিক ওভেন ক্লোজলি ওভেন ফেব্রিক গুলো রয়েছে সেগুলোও কিন্তু কি করা হচ্ছে, এরকম ক্লোজলি করা হচ্ছে, যার ফলে উপরের সারফেস দিয়ে পানি চলে যাচ্ছে। আরেকটা সুবিধা হচ্ছে খড় তো পানি শোষণ করে না, বা যেটা ম্যানমেড ফাইবার সেটা খড়ের মতো হতে পারে। আমার যে ন্যাচারাল ফাইবার সেগুলো কিন্তু পানি শোষণ করে ফুলে উঠলে
দুটো ফাইবারের মাঝখানের যে গ্যাপ, সেই দুটো ফাইবার গ্যাপ কিন্তু আরো বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে সের ভিতর দিয়ে কিন্তু পানিটা প্রবেশ করতে পারছে না। তো এইখানে সিনথেটিক মাইক্রোফাইবারের ক্ষেত্রে এই পরিমাণ ক্লোজলি ফিলামেন্ট দেওয়া হয়, তোমরা দেখতে পাচ্ছ যে ৭,০০০ ফিলামেন্ট পার সেন্টিমিটার। ১ সেন্টিমিটার জায়গা কতটুকু, সেই ১ সেন্টিমিটার জায়গাতে ৭,০০০ ফিলামেন্ট। ক্যান ইউ ইমাজিন দ্য কন্ডিশন? তাহলে এর ভিতর দিয়ে কিভাবে প্রবেশ করবে? সো ইনটু দ্য ভেরিয়াস কনস্ট্রাকশন, এটা হতে পারে যেমন টাফেটা, টুইল, অক্সফোর্ড, এগুলো জেনারেল উইথ। So use of microfiber ensure that pores of that fabric are very small even when dry, যখন শুকনো থাকে, and this type of weaving result in windproof fabric and then excellent water vapor permeability compared to the laminates এবং coating. এটা laminates এবং coating এর থেকেও ভালো হয়। তো যাই হোক, আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা একটু দেখব, সেদিন মেমব্রেন বোধহয় আমরা একটু শুরু করেছিলাম, তো আজকে আবার মেমব্রেন থেকে আমরা শুরু করি, যেহেতু সেদিন সেটা ভালো মতো হয়নি বলে আমার কাছে মনে হয়েছে। তো আজকে এখান থেকে আবার শুরু করি আমরা। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করব মেমব্রেন টেকনোলজি নিয়ে। আমরা তৈরি করছি ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক, অর্থাৎ ফেব্রিকটা একাধারে ওয়াটারপ্রুফ হবে কিন্তু সেটা ব্রেথেবল হবে। তাহলে সেই ফেব্রিকটা তৈরি করার জন্য আমাদের কি ধরনের প্রস্তুতি লাগবে, সেটা বলতে টেকনিক লাগবে, সেটা আমরা দেখলাম কিভাবে ওয়াটার ভাপার পাস হয়। তার কয়েকটা টেকনিকের ভিতরে প্রথম টেকনিকটি হচ্ছে যে ক্লোজলি ওভেন ফেব্রিক, সেটা আমরা আলোচনা করেছি। এবার মেমব্রেন টেকনোলজি সম্পর্কে একটু আলোচনা করব, যে এই মেমব্রেনের মাধ্যমে আমরা কিভাবে ফেব্রিকটাকে ওয়াটারপ্রুফ করতে পারি এবং একই সাথে এটা ব্রেথেবলও হয়। তো দেখা যাক কি বলা হচ্ছে, যে membranes are extremely thin films made of polymeric material and engineered in such a way that they have high resistance to liquid water penetration yet allow passes the water vapor. মেমব্রেন সম্পর্কে যদি ধারণা দিতে হয়, পাতলা ফিল্ম, আমরা ইয়ের কথা পড়েছি না, অর্ধভেদ্য ঝিল্লি, লাইক যে একটা কিসমিস যখন শুকনো থাকে এটাকে যখন পানিতে দিব তখন এটার ভিতরে পানি প্রবেশ করে এটা ফুলে উঠবে, লাইক যে প্রক্রিয়াটা বোঝাচ্ছে। যে মেমব্রেনস আর এক্সট্রিমলি থিন ফিল্ম, একেবারে পাতলা ফিল্ম মেড অফ পলিমারিক ম্যাটেরিয়াল, যে কোনো পলিমারিক ম্যাটেরিয়ালের হতে পারে, ইঞ্জিনিয়ার্ড ইন সাচ এ ওয়ে, অর্থাৎ এমন ভাবে তৈরি করা হয়েছে দ্যাট হ্যাভ এ হাই রেজিস্ট্যান্স টু লিকুইড ওয়াটার পেনিট্রেশন, তার ভিতরে লিকুইড ওয়াটার পেনিট্রেট করতে পারবে না, ইয়েট ইন allow the passage of water vapor, কিন্তু ওয়াটার ভাপর পাস করতে পারবে। Typically membrane is about only 10 micrometer thick, মানে ইমাজিন 10 মাইক্রোমিটার, একেবারে সূক্ষ্ম 10 মাইক্রোমিটার thick। 1 মাইক্রোমিটার আমরা চিনি, সেখানে 10 মাইক্রোমিটার, বা 1 মিমি আমরা চিনি, মিমি সম্পর্কে আমাদের ধারণা আছে, স্কেলে যদি দেখি এইটুকু। তো এটার যদি মাইক্রো করি, আবার এটার যদি 10 করি, তাহলে কি পরিমাণ পাতলা হবে। And therefore is laminate to the conventional textile fabric to provide necessary mechanical assistance. তারপর এটা কি করা হয়, আমাদের যে কনভেনশনাল টেক্সটাইল ফেব্রিক গুলো রয়েছে বা ওভেনের যে ফেব্রিক হোক তার উপর লেপটে দেওয়া হয়। হ্যাঁ, and they are two types, তার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে মাইক্রোপোরাস এন্ড একটা হচ্ছে হাইড্রোফিলিক। মাইক্রোপোরাস মানে কি, মাইক্রো মানে ছোট, পোরাস মানে অনেকগুলো ছোট ছোট ছিদ্র আছে এরকম, এবং হাইড্রোফিলিক মানে কি, হাইড্রোফিলিক মানে হচ্ছে পানি শোষণ করে এরকম। এই দুই ধরনের মেমব্রেন সাধারণত ওয়াটারপ্রুফ এন্ড ব্রেথেবল ফেব্রিক তৈরিতে ব্যবহৃত হচ্ছে বলে বলা হচ্ছে এখানে। মাইক্রোপোরাস মেমব্রেন গুলো কি কি, আমরা একটু মাইক্রোপোরাস মেমব্রেন সম্পর্কে দেখবো। বলা হচ্ছে যে the first and probably the best known microporous membrane developed and introduced in 1976 by W. Gore, which is known as Gore-Tex or Jortex or Gore-Tex. So this is a thin film expanded and polytetrafluoroethylene, একটি polymer claimed to contain 1.4 billion tiny holes per square centimeter. কতগুলো হোল রয়েছে, কতগুলো ছোট ছোট ছিদ্র রয়েছে প্রতি সেন্টিমিটারে, 1.4 billion tiny holes per square centimeter. These holes are as much as the smallest raindrops. যে সর্বোচ্চ যে স্যার, টাইনি হোল বলতে কি বোঝায়? মানে খুব ছোট নাকি? হ্যাঁ, টাইনি মানে ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, ঠিক আছে। 1.4 বিলিয়ন 1 সেন্টিমিটারে থাকছে ছিদ্র। আমরা ইয়ে দেখেছি না, এরকম ছোট 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 ছিদ্র থাকছে 1.4 বিলিয়ন পার সেন্টিমিটারে, তাহলে কত ক্ষুদ্র চিন্তা করো। These holes are much smaller than the smallest raindrops. একটা ছোট মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যতটুকু রেইনড্রপস হয় তার থেকেও অনেক ছোট। তো এটা সাধারণত 2 থেকে 3 মিমি
কম্পেয়ার উইথ 100 মাইক্রোমিটার। ঘটনাটা যেরকম যে স্মলেস্ট রেইনড্রপ সাধারণত 2 থেকে 3 মিমি যদি হয়, আর সেখানে আমাদের হোল ধরে নিলাম 100 মাইক্রোমিটার, 100 মাইক্রোমিটার, তাহলে কতটা ক্ষুদ্র, এন্ড ইয়েট ভেরি মাচ লার্জার দেন ওয়াটার ভাপর মলিকুল। কিন্তু ওয়াটার ভাপার মলিকুলের থেকে কিন্তু আবার বড়। ওয়াটার ভাপার মলিকুলের সাইজ কত, 40 × 10⁻⁶। তার মানে কমে গেল, ছোট হয়ে গেল ইয়ের থেকে, 100 মাইক্রোমিটার থেকে। ধরে নাও আমার যে টাইনি হোলস গুলো রয়েছে, সেই টাইনি হোলস গুলোর ছিদ্র হচ্ছে 100 মাইক্রোমিটার এবং রেইনড্রপস হচ্ছে 2 থেকে 3 মিমি। তাহলে 2 থেকে 3 মিমি তো আর সেখানে প্রবেশ করতে পারছে না, বা পানি প্রবেশ করতে পারছে না। কিন্তু ওয়াটার ভাপর মলিকুল গুলো 40 × 10⁻⁶, মানে কি ছোট, 440 এরও ছোট, 4 মাইক্রোমিটার ছোট। এরা কি করছে তখন 100 এর ভিতর দিয়ে পাস করতে পারছে। সো আদার, তাহলে কি হলো, ওয়াটারটা আসলো না কিন্তু এটা পাস করতে পারলো। খুবই সহজ একটা সিম্পল বিষয়, যে তোমার ফিশিং যে নেট রয়েছে, ফিশিং নেটে কি হয়, বড় বড় মাছগুলো, যে বড় মাছের যদি নেট হয়, বড় মাছগুলো একটা পরে ছোটগুলো চলে যায়। লাইক বলা হচ্ছে other manufacturing like similar membrane based on microporous polyvinyl fluoride cast directly on the fabric। তাহলে আমরা দুটো পেলাম, পলিটেট্রাফ্লুরোইথিলিনের একটা আর পলিফ্লোরোভিনাইলিডিন ফ্লোরাইড, দুটো পেলাম। And the hydrophobic nature of the polymer of small pore size requires high pressure process water penetration। এবং অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে এরা আবার হাইড্রোফোবিক ফাইবার বা ফেব্রিক তো এমনিতেই পানিকে অপোজ করে, পানিকে বিপরীত দিকে ঠেলে দেয়। So the contamination of the membrane by various materials including body oils, particulate dirt, এগুলো থেকে সাধারণত কি করছে, যে the contamination of the membrane by various material including oil, particulate dirt, যদি contamination হয়, ময়লা হয়, pesticides, residue, insects, repellents, salts, residual detergent and cleaning have been suspected to reduce the waterproof permeability to the water vapor membrane। তো এই ধরনের ব্লক গুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি সেখান দিয়ে তো আর ওয়াটার ভাপরও পাস করতে পারবে না। এই ক্যামেরা কি হচ্ছে, আচ্ছা যাই হোক, আমার ক্যামেরা একটু ডিস্টার্ব মনে হচ্ছে। For this reason, microporous membrane usually have a layer of hydrophilic polyurethane reduce the effect of contamination। এখানে তোমরা যে ছবিটা সবাই লক্ষ্য করো একটু, আচ্ছা এইভাবেই থাকো। তোমরা ছবিটা সবাই লক্ষ্য করো যে এখানে কি কি রয়েছে। এটা যদি মেমব্রেন হয়ে থাকে দিস মাঝখানে, সেটি হচ্ছে মেমব্রেন, ভার্টিক্যাল যে লাইনটি, এবং পাশে আমাদের কি রয়েছে, ফেব্রিক রয়েছে। তো ফেব্রিক দুই পাশে রয়েছে, সেটা নানা প্রকার লেমিনেট হতে পারে। দেখো সেটি হচ্ছে ফেব্রিকের মাঝখানেও হতে পারে, অথবা ফেব্রিকের প্রথমেও হতে পারে, বা এই সাইডেও হতে পারে। আচ্ছা ধরে নিলাম এখানে হয়েছে। আলটিমেট কি হচ্ছে, ওয়াটার ড্রপ আসতেছে, এটা হচ্ছে হিউম্যান বডি। তাহলে হিউম্যান বডি থেকে কি হবে, পাসপিরেশন ভাপার কি করবে, ফেব্রিকের ভিতর দিয়ে পাস হয়ে চলে যেতে পারবে, মেমব্রেন ভেদ করে চলে যেতে পারবে। কিন্তু যখন বাতাস ইয়ে থেকে চলে আসবে, রেইন ড্রপ আসতেছে, তারা কি এই মেমব্রেন ভেদ করে যেতে পারছে না, বা বাতাস কি আসতেছে, তারা বাতাস যেটা ঝড়ো বাতাস ইয়ে ভেদ করে চলে যেতে পারছে না। তাহলে আলটিমেট কি হচ্ছে, আলটিমেট হলোটা কি, আলটিমেট যেটা হলো সেটি হচ্ছে যে আমার ওয়াটার ভাপারটা, এক মিনিট, ওয়াটার ভাপারটা আমার কি হচ্ছে, যে যেতে পারছে, কিন্তু বাকি যেগুলো রয়েছে আমার রেইন ড্রপ বা উইন্ড, সেগুলো যেতে পারছে না। তোমরা আশা করি মেকানিজমটা বুঝতে পেরেছো। ওকে, এটা হচ্ছে মেমব্রেনের, যেটা মাইক্রোপোরাস মেমব্রেন, তার একটি মেকানিজম, বা সে কিভাবে প্রটেক্ট করছে সেটি। এবার একটু আসবো হাইড্রোফিলিক মেমব্রেন। হাইড্রোফিলিক মেমব্রেন মানে কি, যেটি পানি শোষণ করে, এই ধরনের মেমব্রেন। এখন মাইক্রোপোরাস মেমব্রেনটা কিন্তু সাধারণত পানি শোষণ করে না। যেমন আমাদের উপাদানগুলি হচ্ছে কি কি, যে পলিটেট্রাফ্লুরোইথিলিন অথবা পলিভিনাইলিডিন ফ্লোরাইড, যেগুলি সাধারণত হাইড্রোফোবিক। এবার আসি একটু হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে হচ্ছে কি, যেটি পানি শোষণ করছে এরকম
মেমব্রন, এরকম মেমব্রন কি করছে বলা হচ্ছে যে হাইড্রোফিলিক মেমব্রনস, হাইড্রোফিলিক মেমব্রনস আর ভেরি থিন ফিল্মস অফ কেমিক্যালি মডিফাইড polyester or polyurethane containing no holes which therefore sometimes referred as a non-polymeric। দেখো এখানেও কিন্তু আমরা বলতেছি যে হাইড্রোফিলিক মেমব্রনস আর ভেরি থিন ফিল্ম, মেমব্রন তো অবশ্যই ভেরি থিন ফিল্ম অফ কেমিক্যালি মডিফাইড পলিস্টার, পলিস্টার বা পলিউরাথেন এরাও তো সাধারণত পানি শোষণ করে না, তাহলে সেগুলো আবার হাইড্রোফিলিক হলো কিভাবে? একটা কোশ্চেন কিন্তু এখানে এখানে একটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে, সেটি হচ্ছে যে কেমিক্যালি মডিফাইড। এই যে পলিস্টারটা বা এই যে মেমব্রনটা সেটি হচ্ছে কেমিক্যালি মডিফাইড, যার কারণে কিন্তু তখন সেটা হাইড্রোফিলিক নেচার দিচ্ছে। Modified polyester or polyurethane containing no holes, which therefore sometimes referred as non-polymeric membrane or non-polymeric hydrophilic membrane। Okay, এটা কিভাবে কাজ করছে সেটি জানা দরকার। বলা হচ্ছে water vapor from perspiration is able to diffuse through the membrane relatively large quantities। অবশ্যই আমাদের উদ্দেশ্য হচ্ছে শরীরের ঘামটা বা পার্সপিরেশনটা বেরোতে হবে। The polyester or polyurethane polymer is modified incorporating up to 40% on the weight of the polyethylene oxide। এখানে কি করা হচ্ছে, যখন পলিস্টার ফাইবারটা তৈরি করা হচ্ছে, আমরা পলিস্টার ফাইবার কিভাবে তৈরি করি, মেল্ট স্পিনিং, তখন কি করা হচ্ছে এখানে পলিইথিলিন বা ইথিলিন অক্সাইড যুক্ত করে দেওয়া হচ্ছে। পলিইথিলিন অক্সাইড কনস্টিটিউট একটা কি করছে হাইড্রোফিলিক পার্ট অফ দ্য মেমব্রেন বাই ফর্মিং দ্য পার্ট অফ অ্যামরফাস রিজিয়ন অফ দ্য পলিউরেথেন পলিমার সিস্টেম। এই যে যখন পলিস্টারের সাথে আমরা বা পলিউরেথেনের সাথে যখন এই অক্সাইডটা দিচ্ছি তখন সেটা কি করছে একটা অ্যামরফাস রিজিয়ন তৈরি করছে। এই আমরা তো আর নিশ্চয়ই আমাদের অ্যামরফাস রিজিয়ন এবং ক্রিস্টালাইন রিজিয়ন সম্পর্কে ধারণা আছে। ক্রিস্টালাইন রিজিয়ন এবং অ্যামরফাস রিজিয়ন বলতে কি বোঝায়? ক্রিস্টালাইন রিজিয়ন বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে যে আমাদের যখন মনে করো কিভাবে বুঝাবো, অনেকগুলো ইয়ার্ন রয়েছে সেগুলোকে যখন আমরা একটা তাও বেঁধে একটা, এটা ভালো বোঝা যাচ্ছে না। ওকে, আরেকটি কথা বলি, আমাদের কাছে মনে করো অনেকগুলো ইট রয়েছে, আমরা যখন এই ইট গুলোকে একই সাথে সুসজ্জিত করে রাখবো বা একটা দেওয়াল তৈরি করব, সেটা হচ্ছে আমাদের ক্রিস্টালাইন কন্ডিশন, দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন দ্যাম। বাট যখন আমরা কি করছি যে এই এর ভিতরে ইট গুলোকে যখন এলোমেলো রাখছি মানে একটু স্তূপ করে রাখছি, তখন কিন্তু এর ভিতরে অনেকগুলো গ্যাপের সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে গ্যাপটা, এগুলোকে ফাইবারের ভিতরে বা পলিউরেথেনের ভিতরে যখন আমরা ইথিলিন অক্সাইড দিচ্ছি তার ভিতরে কিন্তু এই ধরনের গ্যাপই সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা কিন্তু তখন বলতেছি অ্যামরফাস রিজিয়ন। আমরা জানি ডাইং এর ক্ষেত্রেও আমাদের ফাইবারের ভিতরে যখন আমরা অ্যামরফাস রিজিয়ন সৃষ্টি করতে পারবো তখনই কিন্তু একমাত্র ডাইপার্টিকেল তার ভিতরে ঢুকবে। কেন ঢুকবে? তারা পেনিট্রেশন অ্যালাউ করছে। সো আমরা যখন এই ধরনের মডিফাইড মেমব্রেনের ভিতরে এই ধরনের অক্সাইড মিশ্রিত করব, তাদের ভিতরে এরকম একটা ছোট্ট করে অ্যামরফাস রিজিয়ন সৃষ্টি হবে। ক্রিস্টালাইন রিজিয়ন তো থাকবেই, তো এই অ্যামরফাস রিজিয়নের ভিতর দিয়ে তখন কি হবে, আমার যে ওয়াটার ভাপারটা সেটা অ্যালাউ করবে। It has a low energy affinity to water molecules and which is essential to rapid diffusion of the water vapor. These amorphous regions are described as acting like intramolecular pores, allowing water vapor molecules to pass through, but preventing prevention of the liquid water owing to the solid nature of the membrane। কি হচ্ছে যে দেখো এই যে এটা পুরো মেমব্রেনের মাঝে মাঝে কি রয়েছে, অ্যামরফাস রিজিয়ন। তাহলে ক্রিস্টালাইন রিজিয়নটা কি হচ্ছে, আমার যে ওয়াটার ভাপার সেটাকে পেনিট্রেশন বা দিচ্ছে না, ইভেন ময়েশ্চার ভাপারটাকেও কিন্তু আমার ক্রিস্টালাইন রিজিয়নটা পাস করতে দিচ্ছে না। পাস করতে দিচ্ছে কোনটা? শুধুমাত্র আমার যে অ্যামরফাস রিজিয়নটা আমি তৈরি করলাম একটু গ্যাপ গ্যাপ এলোমেলো, সেই পোর্শনটা এই পানিকে অ্যালাউ করছে। পানিকে অ্যালাউ বলতে শুধুমাত্র ময়েশ্চার ভাপারটাকে অ্যালাউ করছে, করে পাস করাচ্ছে, বাট নট দা ওয়াটার মলিকুল। ওকে, হাইড্রোফিলিক মেমব্রেনের এটি হচ্ছে মেকানিজম। তো এখানে আমরা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখছি যে প্রথমে আমরা হাইড্রোফিলিক সারফেস লেয়ার এন্ড হাইড্রোফিলিক লেয়ার পার্শলি রিমুভ দ্য শোয়িং। দেখো এই যে আমরা যদি সারফেসটা মেমব্রেনের সারফেসটা ইলেকট্রন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি তাহলে এরকম দেখায়। তো এখানে সেকেন্ড যেটা সেটা একটু আরেকটু ক্লোজ করে দেখানো হয়েছে। ওকে, এবার আমরা একটু আসবো মেথড অফ ইনকর্পোরেশন। আমরা প্রথমে ছিল আমাদের ক্লোজলি ওপেন ফেব্রিক, এরপরে হচ্ছে মেথডস অফ মেমব্রেন ছিল, মেমব্রেনের পর এবার আমরা আরেকটি টেকনোলজির সাথে
পরিচিত হব টেকনিকের সাথে, যে কিভাবে ফেব্রিককে ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক করা যায়। সেটি হচ্ছে মেথডস অফ ইনকর্পোরেশন। সরি, তার আগে আরেকটি টেকনিকে যাওয়ার আগে আমাদের এই যে এই যে মেমব্রেনটা আমরা তৈরি করলাম, এই মেমব্রেনটা ফেব্রিকের গায়ে লাগাবো কিভাবে, বা আমাদের যে অ্যাপারেল গুলো রয়েছে তার গায়ে লাগাবো কিভাবে, তার কিছু সিস্টেম রয়েছে। সেজন্য বলা হচ্ছে যে মেথডস অফ ইনকর্পোরেশন, মেমব্রেন মেথডস ইনকর্পোরেশন। অর্থাৎ মেমব্রেন গুলোকে ফেব্রিকে লাগাবো কিভাবে। বলা হচ্ছে যে membranes have to be incorporated into the textile product in such a way that to maximize the high-tech function without adversely affecting the classical textile properties and handle drap and visual illusion. অবশ্যই তুমি একটা প্রোডাক্ট তৈরি করছো, সেখানে তোমার একটা নতুন মেমব্রেন অ্যাড করার ফলে ওয়াটারপ্রুফ ব্রেথেবল হলো ঠিকই, কিন্তু এর সাথে সাথে যদি সেটার হ্যান্ডেল প্রপার্টি চলে যায়, খসখসে শুরু হয়, ড্রেপ হয় না, ভাঁজ হয় না, ভিজুয়াল দেখতে ভালো না লাগে, বা এমনি যে ক্লাসিক্যাল টেক্সটাইলের যে প্রপার্টিস গুলো রয়েছে সেগুলো যদি না থাকে, তাহলে তো তোমার এটা তৈরি করে লাভ হলো না। অবশ্যই ফাংশনাল প্রপার্টিস এর দরকার আছে, কিন্তু একই সাথে বাকি প্রপার্টিস গুলোরও দরকার আছে। সো দেয়ার আর four main methods of incorporating membranes into textile. This method employed depends on cost, required function and processing condition. ওকে, দেখি আমরা কিভাবে লাগানো যায়। Laminate of membrane and outer fabric. Lamination of membrane and outer fabric. বলা হচ্ছে the membrane is laminated to undesired outer fabric to produce two-layer system. In this method, the disadvantage of produce resulting paper-like handle with the reduced aesthetic appeal, and but has advantage on having the effect of protective properties and wind resistance to waterproofing. This method only for protective clothing. কি বলছে, যেখানে দুটো লেয়ার থাকছে অনলি, তাহলে একটা লেয়ার ফেব্রিকে থাকছে আর একটা লেয়ার আমাদের কিসে থাকছে, সেটি হচ্ছে মেমব্রেনে। জাস্ট লাগিয়ে দিব, একটার সাথে ফেব্রিকের সাথে আরেকটা লেমিনেশন করে দিব। মনে করো আয়রন দিয়ে তুমি কোনো উপরে ইয়ে করে দিচ্ছ, একটা স্টিকার লাগাই দিচ্ছ, লাইক। সেকেন্ডলি লিনিয়ার ইনসার্ট প্রসেসিং। বলা হচ্ছে the membrane is laminated to lightweight knitted material or web. Membrane is laminated lightweight knitted, যেমন আমরা নিচের ফেব্রিক রয়েছে অথবা আমাদের নন ওভেন যে ফেব্রিক গুলো রয়েছে সেগুলো ওয়েবের উপর। The pieces are cut into shapes for the material, sewn together and seams rendered waterproof with a special selling tape. This structure is loosely inserted between the outer fabric and the liner. আমরা ছবিগুলো দেখব, ছবিগুলো দেখলে অনেকটা ক্লিয়ার হবে। তার আগে আমি একটু ছবিগুলো দেখানোর চেষ্টা করি তোমাদের। এখানে যেগুলো রয়েছে দেখো, সেটি হচ্ছে যে লেমিনেশন অফ দ্য মেমব্রেন এ আউটার ফেব্রিক। এখানে নিচের কথাগুলো একটু দেখো, যেটা শুধুমাত্র হোয়াইট সেটি হচ্ছে আউটার ফেব্রিক, সবচেয়ে আউটার ফেব্রিক। ব্ল্যাকটা হচ্ছে মেমব্রেন, এই যে মেমব্রেন, এবং লাইনিং ম্যাটেরিয়াল একটু আর বেশি একটু ডার্ক হচ্ছে সাবস্টেড হয়। লাইনিং ম্যাটেরিয়ালের ভিতরে লাইনিং কথাটা তোমাদের কিভাবে বোঝাবো, তোমরা যখন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং করেছো তখন লাইনিং ফেব্রিক বোঝাচ্ছে যেটা ইন্টারলাইনিং এবং লাইনিং ছিল, তোমাদের মনে আছে কিনা? লাইনিং ফেব্রিক বলতে বোঝাচ্ছে, ইন্টারলাইনিং হচ্ছে দুইটা ফেব্রিকের ভিতরে যখন এক্সট্রা একটা ফেব্রিক যুক্ত করা হচ্ছে, আর লাইনিংটা হচ্ছে যে যেমন জ্যাকেটের ইনার পার্টে আমরা কিছু ফেব্রিক ইউজ করে থাকি, তো সেই ফেব্রিকটাকে সাধারণত আমরা লাইনিং বলছি। তো এখানেও কিন্তু এই ধরনের লাইনিং ম্যাটেরিয়াল রয়েছে। তো আমরা যদি দেখি, সেটি প্রথমে হচ্ছে কি, যে প্রথমটা দেখো এই নাম্বার আউটার ফেব্রিক, পরে দেখো মেমব্রেন, কি রয়েছে আউটার ফেব্রিক প্লাস মেমব্রেন, এবং এই যে নিচেরটা কি রয়েছে সাবস্ট্রেট ওয়েব, বা সাবস্ট্রেট ওয়েব ছাড়াও হতে পারে। বি নাম্বারটা কি হচ্ছে, উপরে আউটার ফেব্রিক, মেমব্রেন, লাইনিং ম্যাটেরিয়াল এন্ড ওয়েব। সি নাম্বারটা কি, আউটার ওয়েব, ফেব্রিক, তারপরে হচ্ছে যে মেমব্রেন যেটা ব্ল্যাকটা, এবং লাইনিং ম্যাটেরিয়াল। জিটা হতে পারে সবগুলোই, আউটার ফেব্রিক, তারপর হচ্ছে মেমব্রেন, সাবস্ট্রেট ওয়েব। অর্থাৎ সব ক্ষেত্রে একটা কি হচ্ছে, স্যান্ডউইচের মতো হচ্ছে, স্যান্ডউইচের হওয়ার মতো যখন আমরা প্রেস করছি তখন সবগুলো একসাথে লেগে যাচ্ছে। এটাই ইনসার্শন মেথড বলছে। আমরা যদি এখানে দেখি যে so there are three materials, outer, lamination and lining, are joined together by the concealed Swiss seams, and if the thermal insulation is required, the lightweight support of the membrane are replaced cotton wool and wadding fabric. The method have the advantage giving the soft handle and drape properties. Laminate membrane with lining fabric, laminate outer fabric, membrane and lining.
কথা কি কথা হচ্ছে যে ঘুরে ফিরে কখনো লাইনিং দিচ্ছি, কখনো দিচ্ছি না, কখনো আউটার ফেব্রিক দিচ্ছি, কখনো দিচ্ছি না, এগুলো কম্বিনেশন করে আমরা নানা ভাবে লাগাতে পারি। আলটিমেট অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফেব্রিকের সাথেই। ওকে, এবার আমরা লেমিনেশন মেথড যদি আরেকটু এখানে ক্লাসিফিকেশন দেখি, তাহলে যেটি আমরা দেখতে পাচ্ছি, এটা কি হলো, আচ্ছা যাই হোক, ভেজাল করছে ভিডিও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যামিনেশন মেথড, একটা হচ্ছে এডহেসিভ আর একটা হচ্ছে সলভেন্ট। আমরা মনে করো কোনো নির্বাচনী প্রচারণায় কি করব, দেওয়ালে পোস্টার লাগাবো, কি দরকার আমাদের, আঠা দরকার। ভেরি সিম্পল, এখানেও আমরা এডহেসিভ ইউজ করতে পারি। এডহেসিভ দুই প্রকার হতে পারে, সলভেন্ট ফ্রি, সলভেন্ট বেসড। যেটি সলভেন্ট ফ্রি সেটি রিয়েক্টিভ হট মেটাল মেল্টস এন্ড থার্মোপ্লাস্টিক হট মেল্টস। আমরা কি কলম যখন পুড়ে যায়, গরম হয়, মেল্ট হাত দিলে চিপসে ধরে না, লাইক ম্যাটেরিয়াল বলা হচ্ছে রিয়েক্টিভ হট মেল্টস। তো এগুলো সাধারণত রিয়েক্টিভ হট মেল্ট গুলো কি হবে, আচ্ছা এক মিনিট, আমি এই ভিডিওটাকে করতে পারছি না, ম্যানেজ করতে পারছি না। ওকে, আচ্ছা ওকে। তো দেখো কি হচ্ছে, রিয়েক্টিভ হট মেল্টস মানে কি, এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো আমরা দিব, দিয়ে সেগুলো কি হবে আমাদের, যে মেল্ট হবে। স্ক্রিন প্রিন্ট, মেল্ট প্রিন্ট, পোরাস কোটিং, ফোমিং, এটা ফেব্রিকের উপরে মনে করো দিব আমরা। ফেব্রিকের উপরে দিলে কি হবে, এই মনে করো স্ক্রিন প্রিন্ট করে দিলাম, ডট 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 ডিজাইন করে দিলাম, এটাকে যখন আমরা করছি, প্রিন্ট করে ডট 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 দিলাম, এটাকে যখন আমরা হট প্রেস করছি, তাপ দিচ্ছি, এগুলো গলে যাচ্ছে, গলে গিয়ে ফেব্রিকের সাথে লেগে যাচ্ছে, মানে আঠা লাইক, আঠাটা শুকনো অবস্থা আছে, সেটিকে গলার ফলে লেগে যাচ্ছে ফেব্রিকের সাথে। আরেকটি হতে পারে যে থার্মোপ্লাস্টিক হট মেল্টস, থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল কিছু থাকে, সেগুলো হতে পারে, দুটোই গরমের মাধ্যমে, কিন্তু দুটোর কম্পোনেন্ট ভিন্ন, একটা হচ্ছে রিয়েক্টিভ হট মেল্টস, একটা নরমাল আঠা, আরেকটি হচ্ছে যে থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল, যে সমস্ত ম্যাটেরিয়াল তাপ দিলে গলে যায়, আবার তাপ সরালে, যেমন সেগুলোকে আমরা স্ক্যাটার কোটিং করতে পারি, পাউডার পয়েন্ট, পেস্ট পয়েন্ট, স্পান ওয়েব করতে পারি, নো ম্যাটার। এগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো, যে স্পান ওয়েব এগুলো কিভাবে তৈরি করা হয়, আমরা যখন ম্যানমেড ফাইবার করবো, সরি নন ওভেন ম্যানুফ্যাকচারিং করবো তখন। আরেকটি হচ্ছে সলভেন্ট বেসড, সেটা হচ্ছে স্প্রেইং, আর একটা হচ্ছে গ্রাভুল, স্প্রে করে দিব সরাসরি ফেব্রিকের উপর, তারপর লাগিয়ে দিব। আর একটা গ্রাভুল সাধারণত আমরা ওই স্থানে স্থানে কি করে হতে পারে, রোলার মাধ্যমে হতে পারে, বা পাঞ্চ করে হতে পারে, নানাভাবে হতে পারে। তো এটা লাগানোর পদ্ধতি গেল, ওটা ছিল কিভাবে লাগাবো, স্যান্ডউইচটা কিরকম হবে, এটা হচ্ছে কিভাবে লাগাবো সেটি। এরপরে আমরা একটু চলে আসবো মেমব্রেন থেকে কোটিং এ। দেখো মেমব্রেন এবং কোটিং এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। মেমব্রেন ইজ থিন ফিল্ম, কোটিং কিন্তু থিন ফিল্ম নয়। বলা হচ্ছে কি, একটু সূক্ষ্ম পার্থক্য, দিস কনসিস্ট লেয়ার অফ পলিমারিক ম্যাটেরিয়াল অ্যাপ্লাইড টু ওয়ান সারফেস অফ দ্য ফেব্রিক। দেখো polyurethane is used as a coating material like membrane. The coatings are two types, microporous and hydrophilic. তার আগে একটু ক্লিয়ার করে নিই, কোটিংটা হচ্ছে মনে করো তোমার একটা হয়ে গেছে, ভাত রান্না করার হাঁড়ি ফুটো হয়ে গেছে, তখন তুমি কি করছো, তার উপরে একটা কোটিং দিচ্ছ, কোনো জিঙ্ক বা যারা পাতিল ঠিক করে বা এই ধরনের সাধারণ, বা ঝালাই করছো, লাইক এটাকে কোটিং বলছি আমরা। কিন্তু যখন তুমি এখানে টেপ লাগিয়ে দিচ্ছ, তখন কিন্তু সেটা মেমব্রেন হয়ে গেল, ঠিক আছে। তো কোটিং দেওয়ার ফলে, বা যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে যদি তুমি আঠা লাগিয়ে দাও, কোটিং দেওয়ার ফলে বা রাবার লাগিয়ে দাও, যখন আমরা সলিউশন বা এগুলো লাগিয়ে দিই, পরে কিন্তু সেটা একটা পলিমারিক ফিল্ম তৈরি করতে পারে, বাট সেটা কিন্তু আগে থেকে তৈরি করা নয়। ক্লিয়ার? কোটিং এবং আমরা যেটি বললাম, কোটিং এবং আমাদের কোটিং এবং মেমব্রেনের ভিতরে, সো এই কোটিংটা ওখানে তৈরি করা হচ্ছে। সো কোটিংটাকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মাইক্রোপোরাস কোটিং, আর একটা হচ্ছে হাইড্রোফিলিক কোটিং। ডেফিনেটলি মাইক্রোপোরাস কোটিং এ কি অনেকগুলো ছোট 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 ছিদ্র থাকছে, সেটার মতোই বলা হচ্ছে যে microporous coating have similar structure in the microporous membrane. The coating contains very fine interconnected channel, much smaller than the finest raindrop, but much larger than the water vapor molecule. একইভাবে সেটা হচ্ছে ওয়াটার ভাপর মলিকুলের থেকে বড়, ছোট কিন্তু আমাদের ওয়াটার মলিকুলের থেকে বড়। তো এটা তৈরি করার অনেকগুলো মেথড রয়েছে, তার ভিতরে হয়েছে একটি ওয়েট কোয়াগুলেশন।
তোমরা এই নামটির সাথে হয়তো পরিচিত, ওয়েট কোয়াগুলেশন একত্রীকরণ, বা আমরা ম্যানমেড ফাইবার স্পিনিং এ পড়েছিলাম ওয়েট কোয়াগুলেশন, মনে আছে কিনা? পানিতে বা এই ধরনের কেমিক্যালে হবে। তো কি বলছে দেখো, polyurethane polymer is dissolved in the organic solvent. পলিউরেথানটাকে ডিসলভ করব কোথায়? অর্গানিক সলভেন্ট ডাইমিথাইল ফর্মামাইড to produce a solution insoluble in water. ডাইমিথাইল ফর্মামাইডে ডিসলভ করব, সেটা কিন্তু ওয়াটারে ইনসoluble. This then coated on the fabric, and the coated fabric is passed through a conditioning chamber containing water vapor. As the organic solvent is miscible with water, it dilute and solid polyurethane precipitates. The fabric is then washed to remove the solvent, which leaves behind the pores of the coating. Finally, the coated fabric is mangled and dried. And the method is not very popular. It requires high capital cost for the machine solvent and recovery expensive. কি হচ্ছে, কিভাবে করলাম? প্রথমে আমরা কি করছি, যেটার কোটিং দিব সেই পলিইউরেথান পলিমারটাকে ডিসলভ করছি ডাইমিথাইল ফর্মামাইডে। তারপর সেই ডাইমিথাইল ফর্মামাইডটা স্প্রে করছি বা অ্যাপ্লাই করছি বা কোটিং দিচ্ছি ফেব্রিকের উপরে। ওকে, তো কোটিংটা লাগলো, তারপর সেই ফেব্রিকটাকে আমরা ওয়াটার ভাপার এরকম দিয়ে পাস করছি। আলটিমেট কি হচ্ছে, তখন এই ওয়াটার ভাপার বলা হচ্ছে অর্গানিক সলভেন্ট মিসিবল উইথ ওয়াটার, ইট ইজ ডিলুটেড এন্ড সলিড পলিউরেথান প্রেসিপিটেটেড। তো এই যে সলিউশনটা যখন পাস করছি, মনে করো মিথানলের মেল্টিং টেম্পারেচার কত 48 বা 53 লাইক, তো এটা তাপ দিলে উড়ে চলে যাবে। এখানেও কি হচ্ছে, এটা উড়ে চলে যাচ্ছে বা লিকুইডিফাই হয়ে যাচ্ছে। আর যে পলিইউরেথানটা আমরা ডিসলভ করেছিলাম সেটা সলিড হয়ে গেল, সলিড হয়ে কি হলো, ফেব্রিকের উপরে লেগে গেল। এখন তারপর সেটাকে আমরা ওয়াশ করে আমরা কি করছি, এটা কোটেড ফেব্রিক ম্যাঙ্গেলড এন্ড ড্রাইড রোলারের ভিতর দিয়ে পাস করছি, দুটো রোলারের ভিতর দিয়ে পাস করছি প্যাডিং ম্যাঙ্গেলের ভিতর দিয়ে, তাহলে একটু লম্পিয়ে হচ্ছে এবং শুকানো করা হচ্ছে। এটা হচ্ছে ওয়েট কোয়াগুলেশন মেথড। কেন? ওই যে আমরা কেমিক্যালটা প্রথমে ডিসলভ করলাম, কিভাবে বলি ঘটনাটা, মনে করো পানির মধ্যে ডিসলভ করেছো ওই যে লবণ, তো পানির মধ্যে লবণ ডিসলভ করার পরে এখন ফেব্রিকের উপর লবণ পানি দিয়ে দিছি আমরা। তো তারপর যখন তাপ দিব, তাপ দিলে কি হবে, পানিটা উবে যাবে, উবে গেলে কি শুধু লবণটা পড়ে থাকবে, হ্যাঁ, লাইক। তো এটি হচ্ছে ওয়েট কোয়াগুলেশন। নেক্সট আমাদের এই মেমব্রেন, মাইক্রোপোরাস মেমব্রেন তৈরির আরেকটি মেথড রয়েছে, আরো দুটি মেথড রয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে থার্মোকোয়াগুলেশন এন্ড ফোম কোটিং। দেখো থার্মোকোয়াগুলেশনটা কি, এটা একটু ডিফারেন্ট, দেখি আমরা একটু। পলিউরেথান ইজ ডিসলভড ইন অর্গানিক সলভেন্ট, ওখানেও অর্গানিক সলভেন্ট করেছি, and resulting solution mixed with water to produce an emulsion. আমরা জানি তেল জলে কখনো মিলে, তেল জলে কিন্তু আমরা ইমালশন তৈরি করি, আমরা যেটা জুটে ইউজ করি। তো এখানেও কিন্তু সলভেন্ট এবং ওয়াটার সাধারণত মিক্স হয় না, তো তাহলে তারা কি পাশাপাশি অবস্থান করবে, আমরা যখন এটাকে মিক্সিং করব তারা মিশ্রিত হবে কিন্তু সলিউবল অর্থাৎ একসাথে মিশে যাবে না। যেরকমটা পানি এবং চিনির মিশ্রণ গুলে যাবে, কিন্তু পানি এবং বালির মিশ্রণ কিন্তু গুলে যাবে না, যখন নাড়ানি দিব তারা চারপাশে ডিসপার্সড হয়ে যাবে। তো এখানেও ইমালশন, তেল এবং জল যদি তুমি নাড়ানি দাও বা গুটানি দাও, তাহলে কি অবস্থার সৃষ্টি হবে, লাইক this emulsion paste is coated one side of the fabric, and the coated fabric then goes through two-stage drying process. First stage employs a low temperature to remove the organic solvent, precipitating the polyurethane, and the coating is now mixed of solid polyurethane and water. The second stage employs a higher temperature to evaporate the water, leaving behind the pores of the coating. পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওখানে কোনো ওয়াটার ছিল না, এখানে থার্মোকোয়াগুলেশন বলা হচ্ছে, বেশি টেম্পারেচার ইউজ করা হচ্ছে, দুটি স্টেপ আমাদের অতিক্রম করতে হচ্ছে। প্রথমে আমরা কি করছি, পলিউরেথানকে ডিসলভ করছি, আমাদের কিসে, পলিউরেথান ডিসলভ করছি সলিউশনে সলভেন্ট, অর্গানিক সলভেন্টে, তারপর পানি যোগ করে ইমালশন তৈরি করছি, তারপর ফেব্রিকের উপর অ্যাপ্লাই করছি, তারপর প্রথমে অ্যাপ্লাই করছি, ড্রাইং করছি, প্রথমে ইমালশনের যে সলভেন্ট সেটি উড়ে যাচ্ছে, সেকেন্ডলি আবার ড্রাইং করছি, সেকেন্ডলি ওয়াটার যেটি সেটি উড়ে চলে যাচ্ছে। তাহলে বাকি কি থাকলো, বাকি পড়ে থাকলো পলিউরেথান ফেব্রিকের উপরে কোটিং ডান। ফোম কোটিং, ফোম শুনেই ফোমের কথা মনে পড়ছে, সাবান ফেনার কথা মনে পড়ছে, হ্যাঁ, বলেছে মিক্সচার অফ পলিউরেথান এন্ড পলিউরেথান or polyacrylic acid starts are dispersed in
water and then foamed. The foam is stabilized with the aid of additives. কিছু additives আছে যেটা দিয়ে লাগানো হয়. The foam is then coated one side of the fabric, and the coated fabric is dried to the from a microporous coating, and it is important the foam is open cell and to allow the penetration of water vapor, but a small enough cell to prevent the water penetration. And the fabric is finally calendared under low pressure compress of the coating. As the foam cells are relatively large, the fluorocarbon polymer repellent finish and improve water properties. Ultimate কি হচ্ছে খুবই সিম্পল, এই কেমিক্যালের ফোম তৈরি করা হচ্ছে, ফোমটা ফেব্রিকের উপর অ্যাপ্লাই করা হচ্ছে, তারপর ফোমটাকে যখন ড্রাই করা হচ্ছে সলভেন্টটা চলে যাচ্ছে, সলভেন্টটা চলে গেলে কি ফোমটা ওইভাবেই থেকে যাচ্ছে, ওই কনস্ট্রাকশনই থেকে যাচ্ছে, ফলে কি সেখানে ওয়াটার ভাপার প্রবেশ করতে পারে কিন্তু পানি প্রবেশ করতে পারছে না। 1 মিনিট আছে, কেটে যাবে, আবার জয়েন করব। এই ছিল আমাদের মেমব্রেন কোটিং টেকনোলজি। আমরা ছবি যদি দেখি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে ফোমটা বা এই যে আমাদের কোটিংটা এরকম দেখায়। এখানে একটা সুন্দর চিত্র দেওয়া আছে, দেখো এটি হচ্ছে ফেব্রিক, এটার ফাইবারের গ্যাপ, এটার ভিতর দিয়ে ওয়াটার ড্রপলেট আসতেই পারে, বাট এটা হচ্ছে কোটিং। এখানে আমরা ফাইবারের সাথে দেখো কোটিংটা দেখতে পাচ্ছি, কোটিং এ আমরা দেখতে পাচ্ছি ক্যাপিলারি টিউব সৃষ্টি হয়েছে, এবং একই সাথে এখানকার যে গ্যাপটি বা এখানকার যে ডায়ামিটারটি 0.02 মাইক্রোমিটার, খুবই ছোট ওয়াটার ভাপার মলিকুল যার ভিতর দিয়ে প্রবেশ করতে পারে 0.0444 মাইক্রোমিটার, আর এটা হচ্ছে গ্যাপ হচ্ছে 0.02 মাইক্রোমিটার, তাহলে এর ভিতর দিয়ে সহজে প্রবেশ করতে পারবে। কিন্তু ওয়াটার ড্রপলেট কত 100 মাইক্রোমিটার, এটি এর ভিতর দিয়ে সাধারণত প্রবেশ করতে পারবে না। ভেরি সিম্পল। তাহলে নিশ্চয়ই কোটিং টেকনোলজি বলি আর